হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 মানে 11-র 5-এর 1 থেকে শুরু করব। আজকে পাটিগণিত শুরু হবে। প্রথম অঙ্কে আছে সরল সুদ কষা। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর একটা কথা, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 ক্লাস 10-এর। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা, বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা 10% সরল সুদে। প্রথম ব্যক্তিকে কিন্তু 8% সরল সুদে 4 বছরের জন্য কিছু টাকা ঋণ দিলেন, আর দ্বিতীয় ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ, প্রথম ব্যক্তিকে যদি এক্স টাকা দেয় তাহলে দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছে 2x টাকা, দ্বিগুণ পরিমাণ, 2 দ্বারা গুণ, এবং সেটা 10% সরল সুদে হারে। দ্বিতীয় ব্যক্তিকে কিন্তু 10% সরল সুদে একই সময় মানে 4 বছরের জন্য সে ঋণ দিল। এখানে বলছে যে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। বলছে বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছেন, তাহলে প্রথম ব্যক্তিকে সে ঋণ দিয়েছে এক্স টাকা, সেটা আমরা ধরে নেব, আর দ্বিতীয় ব্যক্তিকে সে ঋণ দিয়েছে ধরি 2x টাকা, তাহলে সে মোট ঋণ দিয়েছে 3x টাকা। সে টোটাল ঋণ দিয়েছে 3x টাকা, মানে প্রথম ব্যক্তিকে ঋণ দিয়েছে x টাকা আর দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছে 2x টাকা, মানে দ্বিগুণ মানে 2x টাকা। তাহলে সে মোট কত ঋণ দিল? 3x টাকা, মানে x প্লাস 2x ইকুয়াল টু 3x টাকা। দেখো আমি লিখছি, তিনি প্রথম ব্যক্তিকে ঋণ দিয়েছেন ইকুয়াল টু এক্স টাকা। আমি ধরে নিলাম যে প্রথম ব্যক্তিকে সে ঋণ দিয়েছে এক্স টাকা, আর ধরি তিনি দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছেন ইকুয়াল টু 2x টাকা, মানে দ্বিগুণ, প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছেন, তাহলে 2x। তাহলে তিনি মোট ঋণ দিয়েছেন, ঋণ দিয়েছেন ইকুয়াল টু 3x টাকা। তাহলে সে টোটাল ঋণ দিয়েছে 3x টাকা। প্রথম ব্যক্তিকে ঋণ দিয়েছে x টাকা আর দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছে 2x টাকা, তাহলে সে মোট ঋণ দিয়েছে 3x টাকা। কমপ্লিট। এবার প্রথম ব্যক্তিকে সে কিন্তু 8% হার সরল সুদে 4 বছরের জন্য সে দিয়েছে, তাহলে সে কত সুদ পাবে? প্রথম ব্যক্তির কাছ থেকে সে সুদ কত পাবে, সেটা আমি বের করবো। এখানে আসল পি হচ্ছে x টাকা, সময় টি হচ্ছে 4 বছর, সুদের হার আর হচ্ছে 8%, সুদ আয় কত সেটা আমাকে বের করতে হবে। লিখবো প্রথম ব্যক্তির ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা, সময় ব্র্যাকেটে টি
ইকুয়াল টু 4 বছর। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 8%। সুদের হার হচ্ছে 8%। সুদ আই ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে এখানে আসল পি হচ্ছে এক্স টাকা, সময় টি হচ্ছে 4 বছর, সুদের হার আর হচ্ছে 8%, সুদ আই ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। তাহলে আই সমান পি আর টি, মানে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100। এখানে পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর এর মান হচ্ছে 8, টি 4, আর নিচে হচ্ছে 100। আমরা কিন্তু কাটাকাটি করবো না, এরমই থাক, কাজের সুবিধা এরমই থাক। তাহলে এখানে হচ্ছে 4 × 32, 32x বাই 100 টাকা। তাহলে প্রথম ব্যক্তির কাছ থেকে সুদ পেয়েছেন 32x বাই 100 টাকা। এবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা লিখব দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আসল পি হচ্ছে 2x টাকা, আর দ্বিতীয় ব্যক্তিকে কিন্তু সে প্রথম ব্যক্তি অপেক্ষা দ্বিগুণ পরিমাণ টাকা ঋণ দিয়েছেন। দ্বিগুণ পরিমাণ টাকা, প্রথম ব্যক্তিকে যদি সে এক্স টাকা দেয় তাহলে দ্বিতীয় ব্যক্তিকে সে ঋণ দিয়েছে 2x টাকা, দ্বিগুণ 2x টাকা। তাহলে আসল পি ইকুয়াল টু লিখব আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 2x টাকা, আর সময়টি একই সময়ের জন্য দিয়েছে। প্রথম ব্যক্তিকে সে 4 বছরের জন্য দিয়েছে, সে দ্বিতীয় ব্যক্তিকেও কিন্তু 4 বছরের জন্য দিয়েছে, মানে একই সময়ের জন্য ঋণ দিয়েছে 4 বছর। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%, সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু কত? তাহলে আই ইকুয়াল টু পি আর টি, আর নিচে হচ্ছে 100। এখানে পি এর মান হচ্ছে 2x, আর এর মান 10, টি এর মান 4, আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে 4 × 40, 40 × 2 = 80। তাহলে 80x বাই 100 এত টাকা। ঠিক আছে, তাহলে সে প্রথম ব্যক্তির কাছ থেকে 4 বছর পর সুদ পেয়েছেন 32x বাই 100 টাকা, আর দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে 4 বছর পর সুদ পেয়েছেন 80x বাই 100 টাকা। কিন্তু অঙ্ক বলছে যে প্রথম ব্যক্তি অপেক্ষা দ্বিতীয় ব্যক্তির কাছে তিনি 960 টাকা, বলছে 960 টাকা বেশি সুদ পেয়েছেন। প্রথম ব্যক্তি অপেক্ষা দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে সে 960 টাকা বেশি সুদ পেয়েছে। শর্তানুসারে 80x বাই 100 মাইনাস 32 বাই 100 ইকুয়াল টু 960। শর্তানুসারে 80x বাই 100 মাইনাস 32x বাই 100, 32x বাই 100 ইকুয়াল টু 960, মানে এই সুদ অপেক্ষা 960 টাকা বেশি। শর্তানুসারে আমরা লিখবো এখানে শর্তানুসারে 80x বাই 100, 80x বাই 100 মাইনাস 32x বাই 100, 32x বাই 100 ইকুয়াল টু 960। এখানে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 80x মাইনাস 32x ইকুয়াল টু 960। ঠিক আছে, লসাগু করলাম। তাহলে এখানে 80x মাইনাস 32x বা তাহলে 80x থেকে 32 বাদ 2 আছে 10 হবে 8, 48x ইকুয়াল টু 960 গুণন 100, অতএব x ইকুয়াল টু 960 গুণন 100, আর তার নিচে 48, 48টা নিচে যাবে।
এবার আমরা 16 দেখাচ্ছি, 3 × 48, 3 6 × 96, এখানে হচ্ছে 60, আর 3 দিয়ে কাটলে 20, তাহলে এক্স ইকুয়াল টু 2000। তাহলে আমরা কিন্তু এক্সের মান কিন্তু 2000 পেয়ে গেলাম। এখানে বলছে যে বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছেন, বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন, মানে কত টাকা ঋণ দিয়েছিলেন সেটা আমাকে বের করতে হবে। তার মানে সে কিন্তু 3x টাকা ঋণ দিয়েছে, 3x টাকা। প্রথম ব্যক্তিকে ঋণ দিয়েছেন x টাকা, আর দ্বিতীয় ব্যক্তিকে ঋণ দিয়েছেন 2x টাকা। তাহলে সে মোট ঋণ দিয়েছে x + 2x 3x টাকা। এবং x এর মান আমি পেয়ে গেছি, x এর মান 2000। এখন x এর মানটা আমি বসিয়ে দেবো, লিখব বিমলবাবু মোট ঋণ দিয়েছেন ইকুয়াল টু 3 × 2000 এত টাকা সমান 6000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে বিমলবাবু মোট ঋণ দিয়েছে 6000 টাকা। কমপ্লিট। চলে আসতেছি আর নেক্সট অঙ্ক 5-এর 2। দেখো এটা একটা সমাহারে বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। খুব ভালো করে দেখবে, অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে, বলছে এক ব্যক্তি একই সময়ে 1,80,000 টাকা দিয়ে একটি জায়গা, 1,80,000 টাকা দিয়ে একটি জায়গা এবং 3,20,000 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করলেন। সে কিন্তু একটা জায়গা কিনলো, তার দাম হচ্ছে 1,80,000 টাকা, এবং একটা গাড়ি ক্রয় করলো যার দাম হচ্ছে 3,20,000 টাকা। বলছে জায়গার দাম বার্ষিক 30% সমহারে বৃদ্ধি পেল। জায়গার দামটা কিন্তু প্রতি বছর 30% হারে বৃদ্ধি পেল, কিন্তু গাড়ির দাম প্রথম বছর 20% এবং পরবর্তী বছরগুলিতে 15% হারে হ্রাস পেল। গাড়ির দাম প্রথম বছর কিন্তু 20% আর পরবর্তী বছরগুলিতে 15% হারে হ্রাস পেল। ঠিক আছে, যদি তিনি 3 বছর পরে জায়গা এবং গাড়ি একই সঙ্গে বিক্রি করেন, সে 3 বছর পর কিন্তু জায়গা বিক্রি করে দিল এবং গাড়ি বিক্রি করে দিল। এর ফলে তার এর ফলে ওই ব্যক্তির কত টাকা, শতকরা না, কত টাকা লাভ বা ক্ষতি হবে? এর ফলে ওই ব্যক্তির কত টাকা লাভ বা ক্ষতি কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, এক ব্যক্তি 1,80,000 টাকা দিয়ে একটা জায়গা কিনলো আর 3,20,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনলো। এইবার জায়গার দাম কিন্তু 30% সমহারে বৃদ্ধি পেল, কিন্তু গাড়ির দাম প্রথম বছর 20% এবং পরবর্তী বছরগুলিতে 15% হারে হ্রাস পেল। 3 বছর পরে, যদি তিনি 3 বছর পরে জায়গা এবং গাড়ি একই সঙ্গে বিক্রি করেন, তাহলে তিনি কত টাকা লাভ, এর ফলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে জায়গা আর একটা হচ্ছে গাড়ি। জায়গার ক্ষেত্রে কিন্তু 30% হারে প্রতি বছর 30% হারে বৃদ্ধি পাইছে, 30% সমহারে বৃদ্ধি পাইছে, কিন্তু গাড়ি কিন্তু প্রথম বছর 20% আর পরবর্তী বছরগুলিতে 15% হারে হ্রাস পাইছে। এর ফলে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা আমাকে বের করতে হবে। প্রথমেই কিন্তু আমরা বের করব যে জায়গা এবং গাড়ির ক্রয় মূল্য কত। প্রথমে দুটো জিনিসের ক্রয় মূল্য কত সেটা বের করব। তারপর আমি জায়গার বিক্রয় মূল্য বের করব 30% হারে বৃদ্ধি পাতে, আবার গাড়িরও বিক্রয় মূল্য বের করব, তারপর দুটো বিক্রয় মূল্য যোগ করব। এবার আমি দেখব যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম না বেশি। যদি বেশি হয় বিক্রয় মূল্য তাহলে লাভ হয়েছে, আর যদি কম হয় তাহলে ক্ষতি হয়েছে। আমি আবার বলছি, প্রথমেই আমরা কিন্তু জায়গা এবং গাড়ির ক্রয় মূল্য মোট কত দিয়ে কিনেছে সেটা বের করব, মানে দুটো ক্রয় মূল্য যোগ করব। ঠিক আছে, এইবার কি করব, আমি জায়গার ক্ষেত্রে কি হয়েছে 30% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 বছরে কত হয়েছে জায়গার বিক্রয় মূল্য সেটা বের করব। 3 বছর পর জায়গাটা সে কত দিয়ে বিক্রি করছে, 30% জায়গার দাম বেড়ে গেছে, কিন্তু
বের করব। এইবার গাড়ির ক্ষেত্রে কিন্তু প্রথম বছর 20% আর পরের 2 বছরে কিন্তু 15% হারে হ্রাস পাইছে, দুটোই কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে সে গাড়ি কত দিয়ে বিক্রি করছে সেটা আমি বের করব। এইবার জায়গার বিক্রয় মূল্য আর গাড়ির বিক্রয় মূল্য দুটো যোগ করব, তাহলে মোট বিক্রয় মূল্য। এবার আমি দেখব যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে যদি বেশি হয় তাহলে লাভ, আর যদি কম হয় তাহলে ক্ষতি। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো, প্রথমে লিখব জায়গা, জায়গা ও গাড়ির, জায়গা ও গাড়ির মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল টু, জায়গা হচ্ছে 1,80,000, 1,80,000 প্লাস 3,20,000 এত টাকা। সে জায়গা ক্রয় করছে 1,80,000 টাকা দেয়া, আর গাড়ি ক্রয় করছে 3,20,000 টাকা দেয়া। তাহলে 3 আর 1 4, 4 80,000 20,000 মানে 1 লাখ, মানে 5 লাখ সমান সমান 5 লাখ টাকা। তাহলে তার জায়গা ও গাড়ি কিনতে মোট করে জায়গা গাড়ির মোট ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকা। এবার সে জায়গা প্রথমে বিক্রি করছে, এই জায়গাটা কিন্তু 30% সমহারে বৃদ্ধি পেয়েছে, 30% হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে জায়গার ক্ষেত্রে। আমরা লিখছি জায়গার ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে লিখব জায়গার, জায়গার দাম, জায়গার দাম ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1,80,000 টাকা। এবার হচ্ছে বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 30%। এবার লিখব সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। ঠিক আছে, এবার লিখব জায়গার বিক্রয় মূল্য, অতএব জায়গার, জায়গার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, জায়গার বিক্রয় মূল্য ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে কিন্তু সমহারে বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি হলে কিন্তু যোগ হবে, আর হ্রাস হলে কিন্তু বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এবার মান বসাচ্ছি। পি এর মান হচ্ছে 1,80,000, 1 প্লাস 30-এর নিচে 100, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3। আমরা শূন্য কাটছি, এই দুটো শূন্য কাটলাম। তাহলে এখানে 10 এর 13, আমরা লিখব 1,80,000 গুণন 13-র নিচে 10, 13-র নিচে 10 ইন্টু 13-র নিচে 10 ইন্টু 13-র নিচে 10 এত টাকা। যেহেতু পাওয়ার 3 আছে তাহলে আমাকে 3 বার লিখতে হবে। এখানে 10 লসাগু 10 প্লাস 3 মানে 13-র নিচে 10। তাহলে 1 2 3, 1 2 3, আমরা 3টে শূন্য কাটছি, 1 2 3, 1 2 3। এবার 3টা 13 গুণ করতে হবে, 13 13 হচ্ছে 169, আমরা গুণ করে নিচ্ছি 169। তাকে আবার 13 দিয়ে গুণ করতে হবে, তাকে আবার 13 দিয়ে। 3 9 27 7, হাতে থাকলো 2, 318 20 শূন্য হাতে থাকলো 2, 3 আর 2 5। তাহলে এখানে 9 6 1 7 9 5 6 11 1, তাহলে 2197। তার সঙ্গে আরও 18 গুণ, তার সঙ্গে 18 গুণ করতে হবে, তার সঙ্গে আমরা 18 গুণ করব। 7 8 56 6 হাতে থাকলো 5, 8 9 72, 72 আর 5 হচ্ছে 77, 77 7 হাতে থাকলো 7, 8 1 8 আর 7 15, 15 5 হাতে থাকলো 1 17। তাহলে 7 9 1 2, তাহলে এখানে 6 7 14 4, 7 7 14 4 হাতে থাকলো 1 10 আর 5 15 5,
হাত তোলো 1 9, তাহলে 39,546, 39,546 পরে একটা শূন্য, তার মানে 3,95,460 টাকা। সে জায়গাটা কিন্তু 3,95,460 টাকায় বিক্রি করলো 3 বছর পর। এখানে কিন্তু জায়গার দাম প্রতি বছর 30% সমহারে বৃদ্ধি পেয়েছে। কমপ্লিট। এবার চলে আসতেছি গাড়ির ক্ষেত্রে। এবার আমরা বের করব গাড়ির ক্ষেত্রে। গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে আচ্ছা, গাড়ির ক্ষেত্রে কিন্তু প্রথম বছর কিন্তু 20% হারে হ্রাস পাইছে, আর পরের 2 বছর কিন্তু 15% হারে হ্রাস পেয়েছে। গাড়ির দাম প্রথম বছর 20% হারে হ্রাস পায়, আর পরের 2 বছর কিন্তু 15% হারে হ্রাস পেয়েছে। ঠিক আছে, আমি লিখছি গাড়ির দাম, গাড়ির দাম ব্র্যাকেটে পি ইকুয়াল টু গাড়ির দাম 3,20,000 টাকা, 3,20,000 টাকা। এবার লিখবো হ্রাস, ব্র্যাকেটে হচ্ছে R1 ইকুয়াল টু 20%, আর R2 ইকুয়াল টু 15%। এখানে কিন্তু হ্রাস কিন্তু দুরকম আছে, একটা আছে 20% আর একটা আছে 15%। আমি R1টা ধরছি 20% আর R2 ধরেছি 15%। ঠিক আছে, প্রথম বছর 20% আর পরের 2 বছর 15% হারে হ্রাস পেয়েছে। তাহলে 3 বছর পর গাড়ির দামটা কত হবে সেটা বের করব। এবার সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এবার লিখব গাড়ির দাম হবে বা গাড়ির বিক্রয় মূল্য, গাড়ির বিক্রয় মূল্য ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস R1 বাই 100, এখানে এন। ঠিক আছে, এন বলতে N1 হচ্ছে 1 বছর, আর N2 হচ্ছে 2 বছর। এখানে সময়টাও 2 রকম আছে, একটা হচ্ছে 1 বছর, একটা হচ্ছে 2 বছর। N1 এটা হচ্ছে N1 ইন্টু 1 মাইনাস R2 বাই 100, এটা হচ্ছে N2। N1 আর N2 আমরা একবারে বের করবো। N2 হচ্ছে 2 বছর আর N1 হচ্ছে 1 বছর। সময় 2 রকম, প্রথমটা হচ্ছে 1 বছর, পরেরটা 2 বছর। 20% যেটা সেটা হচ্ছে 1 বছর, আর 15% যেটা হ্রাস পেয়েছে সেটা হচ্ছে 2 বছর। এখানে হচ্ছে 3,20,000, এখানে হচ্ছে 1 মাইনাস 20 নিচে 100 ইন্টু 1 মাইনাস 15 নিচে 100, আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তাহলে এখানে 15 নিচে 100 কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে সমান 3,20,000 গুণন একটা শূন্য কাটছি, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5, 20 দিলে 5, তাহলে 5 বিয়োগ 1 4-এর 5, এটা হচ্ছে 4-এর 5 ইন্টু এটা 4-এর 5, 5 লসাগু 5 বিয়োগ 1 4-এর 5। এখানে একটু কাটাকাটি করে নিচ্ছি। এখানে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 20। তাহলে 20 মাইনাস 3 মানে 17-র নিচে 20, 17-র নিচে 20 ইন্টু 17-র নিচে 20, এত টাকা। যেহেতু পাওয়ার 2 আছে আমাকে দুবার লিখতে হবে, পাওয়ার 2 থাকার জন্য দুবার লিখলাম। ঠিক আছে, এখানে 20 লসাগু 20 মাইনাস 3, আমরা কিন্তু 5 দিয়ে কাটলাম, এটাকে 5 দিয়ে কাটলে 3 হবে, আর 100কে 5 দিয়ে কাটলে 20। এবার 20 মাইনাস 3
20 থেকে 3 বাদ দিলে 17-র নিচে 20, হ্যাঁ 2, যেহেতু পাওয়ার 2 দুবার লিখতে হবে। কমপ্লিট। এবার আমরা গুণ দুটো শূন্য কাটছি, 1 2 1 2, দুটো শূন্য কাটলাম, 2 2 4, 2 2 4, এই 4 কাটলাম। এবার আমরা 5 দা কাটবো, 5 দা কাটলে রেখে 5 দা কাটলে 5 6 30, 5 6 30, 2 20, 4 5 20, 640, 640। এবার 17 আর 17 গুণ করব, 17 আর 17 289, 289, 17 আর 17 গুণ করলে 289, তার সঙ্গে গুণ করব 64, তার সঙ্গে আমরা গুণ করব 64, 64 গুণ করব, 4 9 36 6, 4 9 36 6, হাতে হলো 3, 4 8 32, 35 5, হাতে হলো 3, 4 2 8, 9 10 11, 6 9 54, 4, হাতে হলো 5, 6 48, 48 পাশে 53, 3, হাতে হলো 5, 12, 12 আর 5 হচ্ছে 17, 12 13 14 15 16 17, তাহলে এখানে 6, 5 4 9, 5 4 9, 4 8 1, তাহলে 18 496, 18 496, পরে একটা শূন্য, এই যে শূন্য একটা আছে শূন্য, তাহলে 1,84,960 টাকা, 1,84,960 টাকা। ঠিক আছে, আমি একটু বলে নিচ্ছি। তাহলে সে জায়গাটা 3 বছর পর, যখন সে 3 বছর পর সে যখন জায়গাটা বিক্রি করলো, তার বিক্রি হলো 3,95,460 টাকা, 3,95,460 টাকায় জায়গাটা 3 বছর পর বিক্রি করলো। যে জায়গা কিনেছে হচ্ছে 1,80,000 টাকা দিয়ে, আর গাড়িটা কিনেছিল 3,20,000 টাকা দিয়ে। সে যখন 3 বছর পর বিক্রি করলো, তখন সে গাড়িটা বিক্রি করলো 1,84,960 টাকা। তাহলে জায়গা ও গাড়ির মোট বিক্রয় মূল্য দুটো যোগ করব। জায়গা ও গাড়ির মোট বিক্রয় মূল্য লিখব, জায়গা ও গাড়ির মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু, মোট বিক্রয় ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 3,95,000, 3,95,460, আর 1,84,960 যোগ করছি, দুটো আমরা কিন্তু যোগ করছি। তাহলে 0 6 6 12 2, 6 6 12 2, হাতে থাকছে 1, 10 4 14 4, হাতে থাকলো 1, 5 5 10 0, হাতে হলো 1, 18 8, তাহলে 5,80,420 টাকা, 5,80,420 টাকা, এত টাকা। তাহলে 5,80,420, 5,80,420 টাকা দিয়ে সে জায়গার গাড়ি বিক্রি করলো। বলছে এতে তার কত লাভ বা ক্ষতি হলো। সে দুটো কিনেছে, সে কিন্তু কিনেছে 5 লাখ টাকা দিয়ে, আর সেটাই বিক্রি করলো 5,80,420, তাহলে তো লাভ হচ্ছে। এখানে বিক্রয় মূল্য বেশি কিন্তু আর ক্রয় মূল্য কম, তার মানে লাভ। অতএব লাভ ইকুয়াল টু 5,80,420, আর সেখান থেকে বিয়োগ করবো হচ্ছে 5 লাখ, আমরা বিয়োগ করব, বিয়োগ করছি, যদি বিয়োগ করি 0 2 4 0 8, তাহলে 80,420 টাকা, এটা হচ্ছে লাভ অ্যান্সার। তাহলে লাভ হলো 80,420 টাকা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, তার লাভ হয়েছে 80,420 টাকা। কমপ্লিট, খুব ভালো করে লক্ষ্য করো। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে।
হচ্ছে 6-এর 1 নম্বর। দেখো এটা সমাধান করতে হবে, সমাধান। প্রশ্ন আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হলে এখান থেকে আমাকে কিন্তু এক্সের মান বের করতে হবে। এক্সের মান কত সেটা আমাকে বের করতে হবে। আমি কিন্তু প্রথমেই 3কে কিন্তু আমি বাম দিকে নিয়ে আসবো, 3 কিন্তু বাম দিকে আনবো। দেখো আমি করছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু ডান দিকে কিন্তু 0 করে দিলাম। এবার -3কে আমরা কিন্তু -1 -1 -1 3 জায়গায় আমরা কিন্তু পুট করব, বসিয়ে দেবো। -1 -1 -1 হিসেবে 3 জায়গায় আমরা কিন্তু বসাবো। দেখো আমি বসাচ্ছি। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -1 প্লাস আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1 প্লাস আবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1 ইকুয়াল টু 0। আমরা কিন্তু 3 জায়গায় কিন্তু -3কে আমরা কিন্তু -1 -1 -1 তার মানেই হচ্ছে -3 বসিয়ে দিলাম। আমরা কিন্তু এইটুক মিলে লসাগু করব, এটা মিলে লসাগু করব, আর এটা মিলে লসাগু করব। দেখো করছি দেখো। তাহলে এর লসাগু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, -1 দিয়ে গুণ করলে -বি স্কোয়ার আর -সি স্কোয়ার, এটা ভাগ বলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর -1 দিয়ে গুণ করতে -1 দিয়ে গুণ করলে -বি স্কোয়ার -সি স্কোয়ার কমপ্লিট। প্লাস এবার এটা দেখো এর লসাগু তাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার -1 দিয়ে যদি গুণ করি -সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, -সি স্কোয়ার -1 দিয়ে গুণ করলে -সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানকার লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 কমপ্লিট। তাহলে আমরা কিন্তু প্রথম রাশি লসাগু করলাম, দ্বিতীয় রাশি লসাগু করলাম, তৃতীয় রাশির লসাগু করলাম। এখন তো উপরে কিন্তু সব এক আছে, এটাকে কিন্তু সাজানো নাই। এখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও তো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা কিন্তু কমন নেব, তাহলে এখানে আমরা কমন নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কিন্তু আমরা কমন নিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, 1-এর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1-এর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1-এর নিচে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর 1-এর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা কিন্তু এখানে কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন, বাকি 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1/সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1/এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি থাকলো। এবার এটাকে আমরা কিন্তু ওপার করে দেবো, ওপার করে দিলে কিন্তু 0-র নিচে যাবে, এটা ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হবে, যেহেতু ইনটু আছে ওপারে গেলে কিন্তু ডিভাইডেড 0-র নিচে। আমি লিখছি দেখো, আর ব্র্যাকেট দেবো না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এটা 0-র নিচে 1-এর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1-এর নিচে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার
প্লাস একের নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু ওপারে গেলে কিন্তু জিরোর নিচে যাবে। এবার জিরোকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু জিরো হবে, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ বা ভাগ করলে জিরো হবে। তাহলে আমরা নিচে লিখব বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। জিরোকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু হবে জিরো। এবার আমরা এটাকে এই তিনটাকে ওপার করে দেবো। তাহলে এপারে থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এক্স ইকুয়াল টু কত? অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যখন আমরা বর্গমূল করব সামনে একটা কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দেবো। কমপ্লিট, এটাই অ্যান্সার। খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 6-2 নম্বর। দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, ডজনে যদি 6 টাকা কমে তাহলে তুমি 30 টাকায় আরও 3টি কলম বেশি পাবে। আগে কটা কলম পেতে তার থেকে তুমি এখন 3টা কলম বেশি পাবে। আগে কটা কলম পেতে সেটা আমরা জানি না, কিন্তু আগের থেকে তুমি 3টা কলম বেশি পাবে। বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। আমরা কিন্তু ধরে নেব, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু এক্স টাকা। আমরা ধরে নিচ্ছি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু এক্স টাকা। ধরে নিচ্ছি, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু এক্স টাকা। আমি ধরে নিলাম যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল হচ্ছে এক্স টাকা। তার মানে এক্স টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। প্রতি ডজন মানেই 12টি। এক্স টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। 1 টাকায় কত আর 30 টাকায় কত? তখন আমি 30 টাকাতে কটা কলম পেতাম সেটা বের করব। আর বর্তমানে এখন তো দাম কমে গেছে, এখন ডজনে 6 টাকা কমছে। এখন আমি 30 টাকাতে কয়টা কলম পাচ্ছি সেটা বের করব। ঠিক আছে, আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। তার মানে এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কত আর 30 টাকায় কত? এখন কিন্তু ডজনে 6 টাকা কমে গেছে, মানে এখন প্রতি ডজন কলমের মূল্য হবে এক্স মাইনাস 6 টাকা। 6 টাকা কম, এক্সের থেকে 6 টাকা কম, মানে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় হচ্ছে 12টি। 1 টাকায় কত, 30 টাকায় কত বর্তমানে। এখন বলছে বর্তমানে 3টা কলম বেশি পাওয়া যায়। শর্ত অনুসারে বর্তমানে যে কলম মাইনাস আগের কলম ইকুয়াল টু 3। আমি একটু করি, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। লিখছি যে এক্স টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। অতএব 1 টাকায় কলম পাওয়া যায়, 12 নিচে এক্স, অতএব 30 টাকায় কলম পাওয়া যায়। তাহলে 12 ইন্টু 30 তার নিচে এক্স সমান সমান হচ্ছে 360-এর নিচে এক্স এত টি। তাহলে আগে মানে কমার পূর্বে তুমি 30 টাকা দিয়ে 360/x কলম পেতে। এখন কিন্তু ডজনে 6 টাকা কমে গেছে কলমের দাম, মানে এখন প্রতি ডজন কলমের দাম হবে এক্স মাইনাস 6 টাকা। এখন প্রতি ডজন কলমের দাম হচ্ছে এক্স মাইনাস 6 টাকা। আমি একটু লিখে নিচ্ছি, 6 টাকা কমলে প্রতি ডজন কলমের
মূল্য ইকুয়াল টু এক্স মাইনাস 6 টাকা। এক্স মাইনাস 6 টাকা, তার মানে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। 1 টাকায় কত, 30 টাকায় কত। এখন তুমি 30 টাকা কয়টা কলম পাচ্ছ সেটা বের করবো। আগে তুমি 30 টাকাতে কলম পেতে 360/x_t, তাহলে এখন তুমি 30 টাকায় কয়টা কলম পাচ্ছ। লিখব এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। অতএব 1 টাকায় কলম পাওয়া যায় 12 নিচে এক্স মাইনাস 6 এত টি। অতএব 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 12 গুণন 30 আর তার নিচে এক্স মাইনাস 6 সমান সমান 360 নিচে এক্স মাইনাস 6 এত টি। তাহলে কমার পূর্বে তুমি 30 টাকা দিয়ে কলম পেতে 360 নিচে এক্সটি। এখন ডজনে 6 টাকা কলমের দাম কমে গেছে, এখন তুমি 30 টাকা দিয়ে কলম পাবে 360 নিচে এক্স মাইনাস 60। কিন্তু অঙ্ক বলছে যে 3টি কলম বেশি পাওয়া যায়, এখানে বলছে 3টি কলম বেশি, তাহলে এটা কিন্তু এর থেকে 3টি বেশি। শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 3 শর্তানুসারে, নিচেরটা মাইনাস উপরেরটা ইকুয়াল টু 3 শর্তানুসারে। তাহলে আমরা লিখব শর্তানুসারে 360 নিচে এক্স মাইনাস 6 মাইনাস 360 নিচে এক্স ইকুয়াল টু 3। 3টা কলম বেশি পাচ্ছ আগের থেকে, এখন তুমি 30 টাকা দিয়ে 3টা কলম বেশি পাবে, এটা 3টা বেশি। লসক হচ্ছে এক্স আর এক্স মাইনাস 6, তাহলে এখানে হচ্ছে 360x মাইনাস এটা ভাগ গেল, তাহলে 360x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 দিয়ে গুণ করলে 0 6 3 2160 ইকুয়াল টু 3। 360 কেটে গেল, তাহলে আমরা কিন্তু বজ্র গুণন করব। x² তাকে 3 দিয়ে গুণ 3x² মাইনাস 6x তাকে 3 দিয়ে গুণ, তাহলে এখানে 18x ইকুয়াল টু 2160। আমরা কিন্তু বজ্র গুণন করলাম, x² তাকে 3 দিয়ে গুণ করলে 3x², এখানে মাইনাস 6x তাকে 3 দিয়ে গুণ করলে মাইনাস 18x আর 2160। এবার 3 দিয়ে সবগুলোকে ভাগ করছি, 3 দিয়ে ভাগ, তাহলে x² মাইনাস 6x ইকুয়াল টু 720। এবার এটাকে এবার নিয়ে আসবো, x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, 24 আর 30 গুণ করলে 720, 24 আর 30 গুণ করলে 720, আর 30 থেকে 24 বাদ দিলে 6 মাইনাস 6, তাহলে আমরা লিখবো x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। একটা হচ্ছে এক্স মাইনাস 30 আর একটা হচ্ছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এবার আমাকে কিন্তু সেপারেট করতে হবে, দুটি রাশি গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। লিখব যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, একটির মান অবশ্যই শূন্য হবে।
একটির মান অবশ্যই শূন্য। এবার আমরা সেপারেট করব। একটা এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 হলে, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 30, আর একটা হচ্ছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 24। এবার এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, আমরা লিখব এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য। অতএব এক্স ইকুয়াল টু 30, তাহলে এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 30। অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। আমরা লিখবো অতএব প্রতি ডজন, এখানে লিখছি অতএব প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু 30 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু 30 টাকা। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু ধরে নিছি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে এক্স টাকা। তখন তুমি 30 টাকা দিয়ে কটা কলম পেতে? লিখবো এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি, 1 টাকায় কত আর 30 টাকায় কত, কমপ্লিট। এবার ডজনে 6 টাকা কমলো, মানে এক্সের ওপর 6 টাকা কমলো। এখন প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে এক্স মাইনাস 6 টাকা। তার মানে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। এখন বর্তমানে 1 টাকায় কটা পাওয়া যায়, 30 টাকায় কটা পাওয়া যায়, সেটা হচ্ছে 30 টাকা 360 নিচে এক্স মাইনাস 6, আগে পাচ্ছে 360 নিচে এক্সটি। শর্তানুসারে এটা মাইনাস এটা, মানে এখন তুমি 3টা বেশি পাচ্ছ, এটা মাইনাস এটা ইকুয়াল টু 3। তারপর আমি লসাগু করলাম, এখান থেকে আমরা মিডিল টার্ম অঙ্ক করে এক্সের মান বের করি। এখানে এক্সের দুটো মান বাড়াইছে, একটা হচ্ছে প্লাস 30, একটা মাইনাস 24। এখানে এক্সের ঋণাত্মক মানটা অগ্রাহ্য, ওটা আমরা ধরবো না, অগ্রাহ্য, ঠিক আছে, অগ্রাহ্য। এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 30। তাহলে আমরা লিখবো অতএব প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা। খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। সাথে 1 নম্বর দেখো, যদি এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3 এবং জেড ইকুয়াল টু 6 হয়, তবে 3 রুট এক্স নিচে রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস 4 রুট ওয়াই নিচে রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড নিচে রুট এক্স প্লাস রুট ওয়াই। বলছে এর মান কত? এখানে কিন্তু এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 আর জেডের মান হচ্ছে 6। আমরা তাহলে প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি, খুব ভালো করে দেখো। এখানে আছে 3 রুট এক্স, আর তার নিচে হচ্ছে রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস উপরে হচ্ছে 4 রুট ওয়াই নিচে রুট জেড প্লাস রুট এক্স প্লাস উপরে হচ্ছে রুট জেড নিচে রুট এক্স প্লাস রুট ওয়াই। এবার আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 আর জেডের মান 6। এই মানগুলো কিন্তু আমরা কিন্তু বসিয়ে দেবো। দেখো 3, এক্সের মান হচ্ছে 2, এখানে হচ্ছে রুট 3 প্লাস রুট 6 মাইনাস এখানে হচ্ছে 4 রুট ওয়াইয়ের মান হচ্ছে 3, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 আর রুট জেড হচ্ছে 6 আর রুট এক্স হচ্ছে 2 প্লাস রুট জেড হচ্ছে 6, রুট জেড 6 রুট 2 প্লাস রুট 3। আমরা কিন্তু মান বসলাম। এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান 3 আর জেডের মান 6, ওয়াইয়ের মান 3, জেডের মান 6, জেডের মান 6, এক্সের মান 2, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3। আমরা কিন্তু মানগুলো বসিয়ে দিলাম।
এবার আমরা কিন্তু করণী নিরসন করব। মানে নিচে মানে যেটা হর আছে সেটাই লিখবো, কিন্তু বিপরীত চিহ্ন লিখবো। যদি প্লাস থাকে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, আর সেটাই আমরা উপরে লিখবো। আমি করছি, দেখো, করণী নিরসন। এখানে আছে 3√2, এটাকে আমরা সাজিয়ে লিখলাম √6 প্লাস √3। এখানে লিখবো √6 মাইনাস √3, আর সেটাই উপরে √6 মাইনাস √3। মানে নিচে যেটা থাকবে সেটাই লিখবো, কিন্তু চিহ্নটা পাল্টে দেবো। যদি থেকে প্লাস লিখবো মাইনাস, আর যদি থেকে মাইনাস লিখবো প্লাস, আর সেটাই উপরে। এটাকেই বলা হচ্ছে করণী নিরসন। মাইনাস এখানে দেখো 4√3, তাহলে এখানে আছে √6 প্লাস √2। দেখো এটাই লিখবো, কিন্তু চিহ্ন পাল্টে দেবো, √6 মাইনাস √2, আর সেটাই উপরে। মানে উপর নিচ আমরা একই রাশি দ্বারা, মানে একই সংখ্যা দ্বারা গুণ করব। এটাই উপরে লিখব √6 মাইনাস √2 প্লাস এখানে হচ্ছে √6, এটাকে সাজিয়ে লিখছি √3 প্লাস √2। এটাকে লিখবো বিপরীত চিহ্ন √3 মাইনাস √2, আর সেটাই উপরে √3 মাইনাস √2। কমপ্লিট, আমার করণী নিরসন কমপ্লিট। এবার দেখো, করণী নিরসন করলে আমার কিন্তু নিচে কিন্তু সবগুলো দেখবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, সবগুলোতে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সবগুলোই কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। করণী নিরসন মানে হচ্ছে হর হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি লিখছি, দেখো, 3টাকে আমরা বাইরে রাখবো, এই √2 দ্বারা গুণ করবো, এই √2 দ্বারা এটাকে গুণ করবো। √2 আর √6 গুণ করলে √12, √2 আর √3 গুণ করলে মাইনাস √6। আমরা কিন্তু 3টাকে বাইরে রাখলাম, আর নিচে হবে 6 বিয়োগ 3, √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে √6 এর স্কয়ার 6 আর √3 স্কয়ার হচ্ছে 3, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, √6 তার স্কয়ার 6 আর √3 তার স্কয়ার 3, মাইনাস আমরা 4টাকে বাইরে রাখবো, √3 দেরকে গুণ করলে √18 আর মাইনাস √6, 3 দুগুণ 6, আর নিচে 6 বিয়োগ 2, নিচে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, √6 তার স্কয়ার করলে 6 হবে, আর √2 তার স্কয়ার করলে 2, একবার লিখে দিলাম। আর প্লাস এটা হচ্ছে √18 মাইনাস √12, আর নিচে 3 বিয়োগ 2, নিচে কিন্তু 3, √3 স্কয়ার 3 আর √2 স্কয়ার 2। ঠিক আছে, পরের স্টেপ। তাহলে এখানে 3 √12 মাইনাস √6, 6তে 3 বাদ দিলে 3, মাইনাস এখানে 4 √18 মাইনাস √6, 6তে 2 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 4। ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে √18 মাইনাস √12, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1। এবার দেখো, এই 3 দিয়ে 3কে কাটবে, 4 দিয়ে 4কে কাটবে, তাহলে নিচে কিন্তু কিছুই থাকলো, সবগুলো নিচে 1। তাহলে এখানে থাকলো হচ্ছে √12 মাইনাস √6, এবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস √18, মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস √18 আর মাইনাস √12। তাহলে এখানে √12 মাইনাস √6, এই মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস √18 আর মাইনাস প্লাসে মাইনাস √12। দেখো, মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 0, অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমাকে কিন্তু করণী নিরসন করতে হবে, মানে নিচে যা আছে সেটাই লিখবো, খালি চিহ্নটা পাল্টে দেবো, আর সেটাই উপরে। এটাকেই বলা হচ্ছে করণী নিরসন। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 7-এর 2 নম্বর। দেখো, এটা একটা ভেদের অঙ্ক, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে লক্ষ্য করবে। বলছে x প্লাস ওয়াই ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক, এবং জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক,
হয়, তাহলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড, যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, আমি করছি। প্রথমে লিখছি এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড। এবার যদি আমি ভেরিয়াস তুলে দিই তাহলে আমাকে কিন্তু একটা ধ্রুবক লিখতে হবে, আবার ধ্রুবক তুলে দিলে ভেরিয়াস চলে আসবে। আমি একটা ধ্রুবক লিখব, ভেরিয়াস তুলে দেব, লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে জেড, কে জেড। এখানে এখানে কে এবং জেড, কে এবং ওয়াই, কে এবং ওয়াই ধ্রুবক, কে এবং ওয়াই ধ্রুবক, এখানে কে এবং ওয়াই ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা উভয় পক্ষে জেড যোগ করছি, বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় দিকে আমরা জেড যোগ করছি, উভয় পক্ষে জেড যোগ করছি। দেখো এই দিকেও জেড যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে জেড প্লাস জেড, কে জেড প্লাস জেড। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জেড কমন নিলে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান। এবার কে প্লাস ওয়ানকে আমরা কিন্তু উঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু ধ্রুবক, তুলে দিচ্ছি। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড। আমরা কিন্তু এই ধ্রুবককে কিন্তু আমরা তুলে দিলাম, যখন হচ্ছে যখন ওয়াই পরিবর্তনশীল, যখন ওয়াই পরিবর্তনশীল, কমপ্লিট, প্রথমটা কমপ্লিট। এবার দ্বিতীয়টা দেওয়া আছে জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই, লিখব জেড প্লাস এক্স ভেরিয়াস ওয়াই। যখন হচ্ছে যখন জেড ধ্রুবক, জেড ধ্রুবক, যখন ওয়াই ধ্রুবক, ওয়াই ধ্রুবক, কমপ্লিট। এবার আমরা কিন্তু ভেরিয়াস তুলে দেবো, ভেরিয়াস তুলে দিলে আমরা কিন্তু একটা ধ্রুবক দিতে হবে, সেটা আমরা কে ওয়ান ধরছি। তাহলে এখানে জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, লিখব জেড এবং কে ওয়ান ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক, জেড এবং কে ওয়ান ধ্রুবক। এবং উভয় পক্ষে আমরা কিন্তু ওয়াই যোগ করছি, ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হচ্ছে কে ওয়ান ওয়াই প্লাস ওয়াই, উভয় পক্ষে ওয়াই আমরা যোগ করছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখানে ওয়াই কমন নিলে কে ওয়ান প্লাস ওয়ান। এবার আমরা এই ধ্রুবকটাকে আমরা তুলে দিচ্ছি, তাহলে কিন্তু ভেরিয়াস আসবে। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই। যখন জেড পরিবর্তনশীল, কমপ্লিট, যখন জেড হচ্ছে পরিবর্তনশীল। এবার আমরা এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, এই দুটোকে আমরা কিন্তু একসাথে করে দেবো, সেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। লিখব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস, এই দুটোকে একসঙ্গে করে দিচ্ছি ওয়াই জেড, ভেরিয়াস ওয়াই জেড। যখন ওয়াই ও জেড পরিবর্তনশীল,
পরিবর্তনশীল কমপ্লিট। প্রুফড হয়ে গেল আমার, এটা হচ্ছে প্রুফড। খুব ভালো করে দেখো, তাহলে আমরা প্রথমে কিন্তু উভয় পক্ষে জেড যোগ করলাম, আর পরের বার আমরা উভয় পক্ষে কিন্তু ওয়াই যোগ করলাম। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। তারপর আমরা ওয়াই কমন নিলে k1 + 1 এই ধ্রুবকটাকে আমরা তুলে দিলাম, তুলে দিলে এখানে ভেরিয়াস ওয়াই চলে আসলো। এখানেও তো এই ধ্রুবকটাকে আমরা তুলে দিলাম, এটা তখন ভেরিয়াস হয়ে, যখন ধ্রুবক উঠে যে ভেরিয়াস বা ভেরিয়াস তুলে দিলে ধ্রুবক ফিরে আসবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট 8-এর 1 নম্বর। এখানে আছে x + y/3a - b equal to y + z by 3b - c equal to z + x by 3c - a হলে প্রমাণ করো যে উপরে হচ্ছে x + y + z by a + b + c equal to ax + by + cz by a square + b square + c square। আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। প্রথমে আমরা কে ধরে নিচ্ছি, আমি দেখো ধরে নিচ্ছি x + y, তার নিচে হচ্ছে 3a - b ইকুয়াল টু y + z 3b - c ইকুয়াল টু z + x, এটা হচ্ছে 3c - a ইকুয়াল টু কে ধরি। আমি কিন্তু কে ধরে নিলাম, প্রথমে আমি কে ধরলাম, তাহলে প্রথমে এটা ইকুয়াল টু কে, ফার্স্টে লিখব x + y, তার নিচে 3a - b ইকুয়াল টু কে, অতএব x + y ইকুয়াল টু কে ব্র্যাকেটে 3a - b, এটা হচ্ছে প্রথমে। আবার এটা ইকুয়াল টু কে, আবার লিখব y + z, তার নিচে 3b - c ইকুয়াল টু কে, অতএব y + z ইকুয়াল টু কে, এখানে 3b - c। আবার হচ্ছে z + x বাই 3c - a ইকুয়াল টু কে, অতএব z + x ইকুয়াল টু কে ব্র্যাকেটে 3c - a। আমরা কিন্তু এই সবগুলো ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে x + y, y + z, z + x আমরা যোগ করব। আমরা যোগ করছি x + y প্লাস y + z প্লাস z + x ইকুয়াল টু, এখানে কে ব্র্যাকেটে 3a - b প্লাস কে 3b - c প্লাস কে 3c - a। তাহলে আমরা কিন্তু x + y প্লাস y + z প্লাস z + x, এখানেও তাই কে ব্র্যাকেটে 3a - b প্লাস কে 3b - c প্লাস কে 3c - a সব যোগ করলাম। এইদিকে লক্ষ্য করো, এখানে আছে 2x + y প্লাস z, এখানে দেখো x দুটো আছে, y দুটো আছে, z দুটো আছে, আমি কিন্তু 2 কমন নিলাম, তাহলে x + y + z। আর এইদিকে হচ্ছে কে কমন নিচ্ছি, ব্র্যাকেটে হচ্ছে 3a - b প্লাস 3b - c প্লাস 3c - a। আমি এখানে কে কমন নিলাম, 3a - b প্লাস 3b - c প্লাস 3c - a। আরও একটা স্টেপ, 2x + y + z ইকুয়াল টু, এখানে কে দেখো এখানে 3a থেকে a বাদ, তাহলে 2a 3b থেকে b বাদ প্লাস 2b 3c থেকে c বাদ প্লাস 2c, এবার 2টা বাইরে নিয়ে আসতেছি, তাহলে এখানে x + y + z, এখানে তাহলে 2 বাইরে নিয়ে আসলে 2k, এখানে a + b + c, এই 2 থেকে 2 উঠে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এবার a + b + c টেপা নিয়ে আসতেছি, অতএব x + y + z এর এপে আসলে হচ্ছে a
প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে। তাহলে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান কিন্তু কে আসলো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কে। এবার আমাকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে, আচ্ছা দেখো কমপ্লিট। এবার দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার আমরা কিন্তু বিয়োগ করব। প্রথমে আমরা বিয়োগ করছি এক্স প্লাস ওয়াই, আর এখানে বিয়োগ করছি কে ব্র্যাকেটে 3a মাইনাস বি, বিয়োগ করছি। যদি বিয়োগ করি এখানে আমরা বিয়োগ করছি মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো কেটে যাবে। তাহলে এখানে জেড ইকুয়াল টু কে কমন নিচ্ছি, ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি। এখানে কিন্তু মাইনাস 3a প্লাস বি হবে, যেহেতু বিয়োগ করছি বিয়োগ। তাহলে এখানে জেড ইকুয়াল টু কে, এখানে হচ্ছে কে, এখানে হচ্ছে 2b, 3a থেকে এ বিয়োগ করলে মাইনাস 2a প্লাস সি। তাহলে এখানে কিন্তু 3a, এখানে বি আর বি যোগ করলে 2b, 3a থেকে এ বিয়োগ করলে মাইনাস 2a প্লাস সি, এটা জেডের মান। এবার আমরা আবার লিখবো, এটা আবার লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার সেখান থেকে আমরা বাদ এটা বিয়োগ করবো, এটা ওয়াই প্লাস জেড, এখান থেকে আমরা ওয়াই প্লাস জেড বিয়োগ করছি, ওয়াই প্লাস জেড এখানেও তাই। কে ব্র্যাকেটে হচ্ছে 3b মাইনাস সি, আমরা বিয়োগ করছি। তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটো কাটবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কে, ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b প্লাস সি, এটা হচ্ছে মাইনাস 3b আর মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে এক্স ইকুয়াল টু কে, সি আর সি যোগ করলে 2c মাইনাস 2b আর প্লাস এ। তাহলে এক্সের মান বাড়ে গেল, এক্সের মান হচ্ছে কে 2c মাইনাস 2b প্লাস এ। এবার আবার লিখবো, এটা আবার লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এটা বিয়োগ করব, এটা হচ্ছে জেড প্লাস এক্স প্লাস জেড ইকুয়াল টু কে, এটা হচ্ছে 3c মাইনাস ই। তাহলে বিয়োগ করলে এটা মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটো কাটবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ। তাহলে ওয়াই ইকুয়াল টু কে, ব্র্যাকেট হচ্ছে 2a মাইনাস 2c প্লাস বি। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু সবগুলো মান বের করেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইড যাব, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা মান বসাবো। প্রথমে এক্সের মান এ ইন্টু এক্সের মান হচ্ছে এটা, এক্সের মান হচ্ছে কে, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2c মাইনাস 2b প্লাস এ প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান, এটা ওয়াইয়ের মান কে, ব্র্যাকেটের মধ্যে 2a মাইনাস 2c প্লাস বি প্লাস সি ইন্টু জেডের মান কে
আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2b মাইনাস 2a প্লাস সি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো আমরা কে কমন নিচ্ছি, যদি কে কমন নেই এ দিয়ে এটাকে গুণ করব, এ দিয়ে গুণ করলে 2ac, এ দিয়ে গুণ করলে মাইনাস 2ab আর প্লাস এ স্কোয়ার এ দিয়ে গুণ করলাম, এ দিয়ে গুণ করলে 2ac, এ দিয়ে গুণ করলে মাইনাস 2ab, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার। এইবার বি দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 2ab, বি দিয়ে গুণ করলে মাইনাস 2bc আর প্লাস বি স্কোয়ার প্লাস, এবার সি দিয়ে গুণ 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো 2ac মাইনাস এই মাইনাস প্লাস 2ab মাইনাস প্লাস 2bc প্লাস মাইনাস, তাহলে উপরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সামনে একটা কে, তাহলে উপরে থাকলো হচ্ছে কে, ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই দুটো কেটে যাবে আর সমান সমান কে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইড সমান কে আসলো, লেফট হ্যান্ড সাইড কে আসলো আর রাইট হ্যান্ড সাইডও কে আসলো, প্রুফড। তাহলে আমরা লিখব হচ্ছে অঙ্কটাই লিখব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর তার নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, উপরে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রুফড। দেখো খুব ভালো লক্ষ্য করবে, চলে আসলে এবার খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান বের করে নিলাম। প্রথমে হচ্ছে এটা দেখো জেডের মান, এটা জেডের মান, তারপর আমরা এক্সের মান বের করলাম, দেখো এখানে এটা হচ্ছে ওয়াইয়ের মান আর এটা হচ্ছে এক্সের মান, এই তিনটা মান বের করলাম, তারপর অঙ্কটা টুকু আমি এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিলাম, আর নিচে যা আছে তাই, উপরে দেখো কে কমন নিলাম, নিয়ে গুণ করলাম, করলেই আমার কিন্তু কেটে কে হবে, এখানে লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আমার কে আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সমান, প্রুফড। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 8-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে যদি এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করো যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমি কিন্তু প্রথমেই একান্তর প্রক্রিয়া করব, তারপর আমি প্রতিটা অনুপাতের সঙ্গে 1 যোগ করব, তারপর আমি সব একদিকে নিয়ে আসবো। আমি করছি দেখো, প্রথমে আমি একান্তর প্রক্রিয়া করব, কীভাবে করছি দেখো, অঙ্ক আছে এ প্লাস বি, তার নিচে হচ্ছে বি প্লাস সি, এখানে আছে সি প্লাস ডি, তার নিচে হচ্ছে ডি প্লাস এ প্লাস বি বাই বি প্লাস সি, এখানে সি প্লাস ডি বাই ডি প্লাস এ। আমি সি প্লাস ডিকে এবার নিয়ে এসছি, তাহলে এ প্লাস বি তার নিচে সি প্লাস ডি ইকুয়াল টু, এটাকে ওপর নিয়ে যাচ্ছি, তাহলে বি প্লাস সি, এখানে ডি প্লাস এ। এটা হচ্ছে একান্তর প্রক্রিয়া করে আমি এটাকে এপারে নিয়ে আসবো আর এটাকে ওপারে নিয়ে গেলাম, কমপ্লিট। এবার প্রত্যেকটা অনুপাতের সঙ্গে মানে উভয় পক্ষে আমি 1 যোগ করলাম, উভয় পক্ষে 1 যোগ করে, তাহলে এখানে আছে এ প্লাস বি, তার নিচে সি প্লাস ডি প্লাস 1, আর এখানে আছে বি প্লাস সি, নিচে ডি প্লাস এ প্লাস 1।
উভয় পক্ষে 1 যোগ করছি, তাহলে এখানে সি প্লাস ডি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 1 দিয়ে গুণ করলে সি প্লাস ডি। এইদিকে লসাগু হচ্ছে ডি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। কমপ্লিট। এটা ভাগ গেলো বি প্লাস সি, আর 1 দিয়ে গুণ করলে ডি প্লাস এ। এবার আমি এটাকে এপারে নিয়ে আসবো, এবং এপার থেকে ওপারে গেলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে, এটা সে প্লাস হয়ে যাবে মাইনাস। আমি লিখছি দেখো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার নিচে সি প্লাস ডি মাইনাস, এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচে হচ্ছে এ প্লাস ডি। আমি কিন্তু সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচে হচ্ছে এ প্লাস ডি। এর মধ্যে দেখো এটা কমন, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিচ্ছি, আমি এখানে কমন নিচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন, আর বাকি হচ্ছে 1 বাই সি প্লাস ডি প্লাস মাইনাস মাইনাস 1 নিচে এ প্লাস ডি, আমি কিন্তু কমন নিলাম, তাহলে এখানে কিন্তু মাইনাস। ঠিক আছে, এবার ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 0, এখানে 0 ইকুয়াল টু 0, সব একদিকে আসলে কিন্তু 0 হবে। এইবার আমি ফার্স্টে এটা ইকুয়াল টু 0 করছি, প্রথমে লিখছি এ প্লাস বি প্লাস প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। প্রথমে লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা প্রুফড হয়ে গেল। এবার এটা সমান 0, আবার লিখছি 1 নিচে সি প্লাস ডি মাইনাস 1 নিচে এ প্লাস ডি ইকুয়াল টু 0। ফার্স্টে এটা ইকুয়াল টু আমরা 0 করলাম, আবার এটা ইকুয়াল টু 0, যেহেতু দুটি এসে গুণফল 0 হলে এটাও 0 হবে, এটাও 0 হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে এপারে থাকবে 1 বাই সি প্লাস ডি, আর এখানে 1 বাই এ প্লাস ডি। ঠিক আছে, এবার আমরা কিন্তু বজ্র গুণন ক্রস গুণন করছি, অতএব সি প্লাস ডি ইকুয়াল টু এ প্লাস ডি। বজ্র গুণন করছি সি প্লাস ডি, আর এখানে হচ্ছে এ প্লাস ডি। এবার উভয় পক্ষ থেকে আমরা কিন্তু ডিকে উঠিয়ে দিচ্ছি, দুদিক থেকে আমরা ডি তুলে দেবো, অতএব সি ইকুয়াল টু এ, অতএব সি ইকুয়াল টু এ, প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা প্রথমেই কিন্তু একান্তর প্রক্রিয়া করলাম, মানে সি প্লাস ডিকে এপারে নিয়ে আসলাম, আর বি প্লাস সিকে ওপারে নিয়ে গেলাম। এবার আমরা কিন্তু উভয় পক্ষে 1 যোগ করলাম, উভয় পক্ষে 1 যোগ করে, উভয় পক্ষে 1 যোগ করলাম, কিন্তু দুই দিকে কিন্তু আমরা 1 যোগ করলাম, এই দিকেও 1 যোগ করলাম, এই দিকেও 1 যোগ করলাম, তারপর আমরা লসাগু করলাম, তাহলে এইদিকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইদিকেও তাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার এটাকে এপার নিয়ে আসলাম, ওপারে কিন্তু 0 থাকলো, এবার আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিলাম, তাহলে 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি। এবার এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, তাহলে আমরা দুটা প্রুফড হয়ে যাবে। খুব ভালো করে দেখবে, আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। এবং আমরা নেক্সট দিন কিন্তু মডেল কোশ্চেন পেপার 12 শুরু করব। প্রথম দিনই তোমাদের শর্ট অঙ্ক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই আবার প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, আর একটা কথা বলছি, যে তোমাদের যে জানাশোনা পরিচিত যাদের সঙ্গে তোমাদের পরিচয় আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, তাহলে কিন্তু তাদেরও সুবিধা হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। আর এর পরের দিন আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 12 শুরু করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।